আসসালামু আলাইকুম। হাজারির একটি বড় স্বপ্ন আছে। একদিন তার নিজের একটি হোটেল হবে। কাস্টমারের জন্য সকল ধরনের সুযোগ সুবিধার বন্দোবস্ত থাকবে সেই হোটেলে। সেটি হবে একটি আদর্শ হিন্দু হোটেল। কিন্তু হাজারি একজন সামান্য বাবুর্চি। মাসিক 7 টাকা মাইনে আর ব্যক্তিগত জীবনের সততা দিয়ে কি রানাঘাটের রেলবাজারে একটি হোটেল দেওয়া সম্ভব? চলুন জেনে নেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদর্শ হিন্দু হোটেল নামক উপন্যাস থেকে। কিন্তু তার আগে এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই গিয়ে সাবস্ক্রাইব করে আসুন, কারণ এরকম গল্প কিন্তু নিয়মিতই আসবে। তাহলে চলুন শুরু করা যাক। রানাঘাটের রেলবাজারে বেচু চক্রবর্তীর হোটেলটি একটি আদি হিন্দু হোটেল। কয়েক বছরের মধ্যে হোটেলটি অসম্ভব উন্নতি করেছে। খদ্দেরদের প্রচণ্ড ভিড়। 4 জন রসুই বামুন রান্না করতে করতে হিমশিম খায়। বেচু চক্রবর্তী সামনের ঘরে গ্যাস বাক্সে বসে। স্টেশনে কোনো ট্রেন থামলেই হোটেলের চাকর মতি রাস্তার পাশে দাঁড়িয়ে খদ্দেরদের হোটেলে খেতে আসার জন্য ডাকতে থাকে। রানাঘাটে আরেকটি হোটেল আছে, যদু বাণিজ্যের হোটেল। এই 2 হোটেলের বেশ প্রতিযোগিতা চললেও বেচু চক্রবর্তীর হোটেল প্রতিযোগিতায় অনেকটা এগিয়ে। হোটেলে খাওয়ার জন্য 2টি ক্লাস, ফার্স্ট ক্লাসে 5 আনা আর সেকেন্ড ক্লাসে 3 আনা। সুযোগ সুবিধাও আলাদা। আগে পয়সা দিয়ে টিকিট কিনে ভিতরে গিয়ে নির্দিষ্ট স্থানে বসে খেতে হয়। দিন শেষে এই সকল টিকিট হিসেব করে তহবিল মেলানো ও বেঁচে যাওয়া খাবারের হিসেব নেওয়া হয়, যাতে বাবুর্চিরা কোনো চুরি করতে না পারে। হোটেলের ঝিয়ের নাম পদ্ম। স্বভাবে সে বড় খিটখিটে স্বভাবের। সারাদিন সবার সাথে চিল্লাপাল্লা করে। এমনকি বেচু চক্রবর্তীও তাকে ভয় পায়। এই হোটেলে তার উপর কথা বলার লোক কেউ নেই। বাবুর্চি চাকর সবার উপর কড়া নজর রাখে। কারণে অকারণে বকাবকি তো নিয়মিত ঘটনা। এর অন্যায় সুবিধাও সে সব সময় নেয়। প্রতিদিন বেঁচে যাওয়া খাবারের সিংহভাগ সে বাড়িতে নিয়ে যায়। তাতে কে খেলো বা না খেলো তাতে তার কিচ্ছু আসে যায় না। বেচু চক্রবর্তীর হোটেলের এত নাম ডাকের আরেকটা কারণ আছে। হোটেলের রান্নাঘরে এক বামুন ঠাকুর রান্না করেন। তার রান্না একবার যে খায় সে বারবার খেতে চায়। বিশেষ করে তার হাতের মাংস রান্নার কথা না বললেই নয়। অনেক দূর থেকে মানুষ আসে তার হাতের রান্না করা মাংস খেতে। কেউ একজন একবার খেয়ে গিয়ে পরের বার আরও বন্ধুবান্ধব নিয়ে আসে। এসেই আগে জিজ্ঞেস করে, সেই বামুন ঠাকুর আছে তো? না থাকলে অন্য জায়গায় গিয়ে খাবো। সেই বামুন ঠাকুরের নাম হাজারি। বয়স 45-46, একহারা চেহারা, রং কালো। দেখলেই মনে হয় লোকটা নিপাট ভালো মানুষ। কিন্তু এত কিছুর পরেও পদ্মঝির কাছে কথায় কথায় ঝাড়ি খেতে হয়। তবু হাজারি সব মুখ বুজে সহ্য করে। কোনোদিন পদ্মঝির মুখের উপর একটা কথাও বলেনি। পদ্মঝিও কিছু হলেই বেচু চক্রবর্তীর কাছে একথা সে কথা লাগিয়ে হাজারির অর্থদণ্ডের ব্যবস্থা করে। হাজারির মাইনে থেকে টাকা কাটা যায়। হোটেলে হাজারি ঠাকুরের মাসিক বেতন ছিল 60 টাকা। দিনের প্রায় বেশিরভাগ সময়ই রান্নাঘরে কাজ করেন। রানাঘাটে তার কোনো বাড়ি ঘর না থাকায় হোটেলেই থাকতেন। খদ্দেররা খেয়ে যাওয়ার পরে যা থাকতো তার প্রায় পুরোটাই পদ্মঝি নিয়ে যেত। হাজারি ভাগে কোনোদিন কড়কড়ে ভাতের সাথে সামান্য একটু ডাল, আর কোনোদিন তাও জুটত না। ভাত পর্যন্ত থাকতো না। তাই প্রায় প্রতিদিনই তাকে আধপেটা খেয়ে থাকতে হতো। রান্নার ফাঁকে দুপুরে মাত্র 2.5 ঘন্টা ছুটি। অন্য বাবুর্চি রতন ঠাকুর এই সময়টা বাসায় গিয়ে ঘুমায়। কিন্তু হাজারি এ সময় গিয়ে চূর্ণী নদীর ধারে বসে, অথবা রাধাবল্লভ তলার নাট মন্দিরে একা বসে সময় কাটায়। দিনের এই সময়টা সে একান্তে চিন্তা করার জন্য রাখে। সারাদিনের ব্যস্ততায় তার ভাবার সময় নাই, তাই অবসরে চূর্ণী নদীর ধারে বসে সে ভাবতে থাকে। এরশোলা গ্রামে তার বাড়ি, সেখানে তার পরিবার থাকে। আজ 5 বছর সে বেচু চক্রবর্তীর হোটেলে রান্না করছে। তার রান্নার সুখ্যাতি সবাই করলেও পদ্মঝি বা বেচু চক্রবর্তী কোনোদিনও মুখ ফুটে একবারও সুখ্যাতি করেনি। হাজারির একটা স্বপ্ন আছে, একদিন সে নিজে একটা হোটেল খুলবে। হোটেলের বাইরে লেখা থাকবে, হাজারি চক্রবর্তীর হিন্দু হোটেল, ভদ্রলোকের সস্তায় আহার ও বিশ্রামের স্থান। হাজারি কর্তার মতো বসে টিকিট বিক্রি করবে। সবাই তাকে বাবু বলে ডাকবে। এই হোটেলের মতো খদ্দেরদের ঠকাবে না সে। ভালো জিনিস খাইয়ে খুশি করে পয়সা নেবে। এই কয় বছরে হাজারি একটা জিনিস বুঝতে পেরেছে, ভালো খাবার আর ভালো রান্না পেলে মানুষ 2 পয়সা বেশি দিয়েও খেতে আপত্তি করে না।
তাই কোনোদিন হোটেল দিতে পারলে হাজারি বাজারের সব থেকে ভালো মানের মাছ তরকারি কিনে আনবে। খাওয়ার পরে খদ্দেরদের বিশ্রামের একটা ব্যবস্থাও রাখবে। কেউ চাইলে একটু ঘুমাতেও পারবে। আবার তাস খেলার ব্যবস্থাও থাকবে। পান তামাকের জন্য কোনো পয়সা দিতে হবে না। রানাঘাটের কোনো হোটেলে এরকম ব্যবস্থা নাই। ব্যবসা ভালো করতে চাইলে এসবের সুযোগ সুবিধা ব্যবস্থা রাখতে হয়। খদ্দেররা আরাম খোঁজে। চূর্ণী নদীর ধারে বসে হাজারি এসব কল্পনা করে। যদিও হোটেল দেওয়ার মতো কোনো অর্থই তার কাছে নাই, ছাপোষা গরিব সে। তবু এসব ভাবতেও ভালো লাগে। তবে মনে প্রতিজ্ঞা আছে, ভাগ্যে থাকলে হোটেল একদিন সে খুলবেই। বেচু চক্রবর্তীর হোটেল ভালোই চলে। নিয়মিত নতুন নতুন খদ্দের অনেক দূর থেকে আসে। যদিও সবাই আসে হাজারির হাতের মাংস রান্না খেতে। তাই বলে বেচু চক্রবর্তী বা পদ্মঝি কোনোদিন নিজ মুখে স্বীকার করেনি যে হাজারি সত্যিই ভালো রাঁধে। এ নিয়ে হাজারির মনও খারাপ হয় মাঝে মাঝে। অনেক কষ্ট করে এই রান্না সে শিখেছে। রান্নাটা এক বৃদ্ধ বিধবার মাধ্যমে তার মায়ের কাছ থেকে শিখেছিল। একদিন রানাঘাটের অন্য হোটেলের মালিক যদু বাণিজ্যে গোপনে হাজারির কাছে এসে একটা প্রস্তাব দেয়। এই যদু বাণিজ্যের হোটেলের সাথে তাদের হোটেলের রেষারেষি অনেক আগে থেকেই। যদু বাণিজ্য তাকে প্রস্তাব করে যে হাজারি যদি এই হোটেলের কাজ ছেড়ে তার হোটেলে কাজ নেয় তাহলে মাসে 10 টাকা মাইনে দেবে আর খোরাকি দেবে। বছরে 3খানা কাপড় পাবে, ধোপা, নাপিত, তেল, তামাক সব ফ্রি। কিন্তু হাজারি নির্লোভ ভালো মানুষ। বেচু চক্রবর্তী তার এতদিনের অন্নদাতা। তাই অতিরিক্ত অর্থের লোভ ত্যাগ করে যদু বাণিজ্যকে না করে দেয়। হোটেলে যে দই দেয়া হয় তা পদ্মজি তার নিজের ঘরে তৈরি করে হোটেলে বিক্রি করে। আর এজন্য প্রায় পচা বাসি দই চলে আসে হোটেলে। কিন্তু পদ্মজি এর দায় নিতে নারাজ। কোনো না কোনোভাবে হাজারির ঘাড়ে দোষ চাপায়। নিরীহ হাজারি মুখ বুজে সব সহ্য করে। উপরি হিসেবে পদ্মজির কাছে গাঁজাখোর গালিও শুনতে হয়। হাজারির গ্রামের মেয়ে কুসুম গরিব বিধবা। সেও রানাঘাটের কাছেই থাকে। খুব অল্প বয়সে বিধবা হয়েছে। 2টি ছোট ছোট ছেলে আছে তার। দুধ দই বিক্রি করে অনেক কষ্টে কোনো রকমে বেঁচে আছে। এই মেয়েটিকে হাজারি নিজের মেয়ের মতো স্নেহ করে। কুসুমও তাকে বাবার মতো সম্মান করে। হাজারি একটা পার্টিতে ঘুমায় বলে কুসুম তার জন্য একটা কাঁথা সেলাই করে দিয়েছে। হাজারিও কুসুমকে মায়া করে। হোটেলে নিজের ভাগের ভালো খাবারটা লুকিয়ে কুসুমকে দিয়ে আসে। আর এটা নিয়ে পদ্মজির খোঁচাও হজম করা লাগে অনেক। মাঝে মাঝে পদ্মজি অনেক অশালীন কথাও বলে ফেলে। হাজারি নীরবে চোখ মোছে। তবু কুসুমকে সে মায়া করে। বড় ভালো মেয়ে কুসুম। একবার শহর থেকে কয়েকজন বাবু হোটেলে এসে হাজারির হাতের মাংস রান্না খেতে চাইল। তারা আগেই কোথা থেকে তার রান্নার সুনাম শুনে এসেছে। সেদিন হাজারি অনেক স্বাদ করে মাংস রান্না করলো। বাবুরা রান্না খেয়ে যার পর নাই খুশি। সামনে ডেকে অনেক প্রশংসা করে 2 টাকা বকশিশ দিয়ে যায়। এদিকে বাবুদের মুখে হাজারির এত প্রশংসা শুনে পদ্মজির গা জ্বলতে থাকে। হাজারির সাথে খারাপ ব্যবহার শুরু করে। কুসুমের জন্য একটুখানি মাংস বাঁচিয়ে রেখেছিল। পদ্মজি তাও নিয়ে যায়। এত মজার মাংস রান্না সে কুসুমকে খাওয়াতে পারল না। পদ্মজির নিকট ভালো ব্যবহার সে কখনোই পায়নি, পাওয়ার প্রত্যাশাও করে না। কিন্তু কাল সামান্য একটু মাংস নিয়ে পদ্মজি যা করল তা হাজারির ভালো লাগেনি। একদিন হাজারি তার হোটেল খোলার স্বপ্নের কথা কুসুমকে জানায়। বলে, আমি 10 বছর ধরে হোটেলে কাজ করছি। চক্রবর্তী মশাইয়ের থেকে আমি ভালো চালাতে পারবো। টাকা পয়সা যদি কখনো হাতে আসে তবে বাজারের সেরা হোটেল একদিন আমার হবে। শুনে কুসুম বলল যে তার একগাছা হাতের রুলি আছে, বিক্রি করলে 60-70 টাকা পাওয়া যাবে। ওই টাকা সে হাজারিকে দিয়ে দিবে। হাজারি তা দিয়ে হোটেল খুলুক। কিন্তু একটা হোটেল খুলতে কম করে হলেও 200 টাকা লাগবে। আর তাছাড়া কুসুমের টাকা সে নেবে কেন? জবাবে কুসুম জানায় যে ওই রুলিটা সে হাজারির জন্য তুলে রাখলো, যখন প্রয়োজন হবে তখন যেন নিয়ে যায়। সেদিন হোটেলে ফিরে হাজারি দেখে যে আচার্যপাড়ায় মহাদেব ঘোষালের বাড়ি থেকে অর্ডার এসেছে। রাত 9:30টার ভিতরে আধমন ময়দার লুচি ভাজতে হবে। পদ্মজি খুব তাড়া দিচ্ছে, কিন্তু এই সময়ে এত লুচি ভাজা প্রায় অসম্ভব। হাজারি পদ্মজিকে সে কথা বললেও সে পাত্তা দিল না। নিছক অবিচার ছাড়া এ আর কিছুই নয়। যথারীতি 9:30টার মধ্যে অর্ধেক ময়দার লুচি বানানো বাকি রইল। মহাদেব ঘোষালরা অর্ডার বাতিল করল। তারপর পদ্মজির পরামর্শে বেচু চক্রবর্তী অবশিষ্ট ময়দা আর ঘিয়ের দাম হাজারির বেতন থেকে কেটে নেয়ার ঘোষণা দিল। এরকম সবসময়ই হয়। যার দোষীই হোক না কেন,
হোটেলের কোনো লোকসান হলে তা কোনো না কোনোভাবে হাজারির বেতন থেকে কাটা যায়। হাজারিও নীরবে মেনে নেয়। সেদিন অবশিষ্ট লুচি ভেজে হাজারি কিছুটা কুসুমের বাড়িতে আর বাকিটা নিয়ে নিজের গ্রামের বাড়িতে দিয়ে এসেছিল। হাজারির বাড়ি এরশোলা গ্রামে। বাড়িতে তার স্ত্রী আর মেয়ে আছে। মেয়ের নাম টেপি। বিয়ের বয়স হয়েছে। হাজারি একবার বাড়িতে গিয়ে জানতে পারে যে হরিচরণবাবুর মেয়ে অতসীর সাথে টেপির খুব ভাব হয়েছে। হরিচরণবাবু এই গ্রামের মধ্যে একমাত্র শিক্ষিত, অবস্থাসম্পন্ন ও সম্ভ্রান্ত লোক। তারা এই গ্রামের জমিদার। হঠাৎ হাজারির মাথায় একটা বুদ্ধি চাপল। তার হোটেল খোলার জন্য 200 টাকার দরকার। হরিচরণবাবু যদি এই টাকাটা তাকে ধার দেয় তবে সে হোটেলটা খুলতে পারে। এই মতলবে সে টেপিকে সাথে নিয়ে হরিচরণবাবুর বাড়িতে যায়। হরিচরণের সুন্দরী মেয়ে অতসী তাদের খুব খাতির যত্ন করে। বেশ কিছু সময় আলাপ আলোচনার পর হাজারি তার শখের ব্যাপারে সব কিছু খুলে বলে 200 টাকা ধার চায়। কিন্তু হরিচরণবাবু জানায় যে এখন তার হাতে এত টাকা নাই। হাজারি হতাশ হয়ে বাড়ি ফিরে আসে। এদিকে হোটেলে হাজারির উপর পদ্মজি আর বেচু চক্রবর্তীর কড়া শাসন চলতেই থাকে। আর বিভিন্ন অজুহাতে সুযোগ পেলেই তার বেতন থেকে টাকা কাটা যায়। নিরীহ হাজারি সব মুখ বুজে সহ্য করে। বড় ভালো মানুষ হাজারি। একবার তো হাজারি মালিককে না জানিয়ে এক অসহায়কে কয়েকদিন বিনে পয়সায় খাওয়ার ব্যবস্থা করেছিল আর নিজে তার ভাগেরটা না খেয়ে থাকত। একদিন হোটেলে হাজারির কাছে মেদিনীপুরের বংশীধর এসে বলে তার ভাগ্নে এসেছে। এই বংশীধরও একজন বাবুর্চি। তার ভাগ্নের নাম নরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, সংক্ষেপে নরেন। 18-19 বছর বয়স হবে ছেলেটার। দেখতে বেশ সুন্দর, পড়ালেখা জানা ছেলে। ভালো কোনো চাকরি না পাওয়ায় এখানে এসেছে কাজের খোঁজে। ছোট বড় যে কোনো কাজ হলেই চলবে তার। হাজারির স্নেহ হয় ছেলেটার উপর, কিন্তু তার তো ওকে কোনো কাজ দেওয়ার ক্ষমতা নাই। হঠাৎ হাজারির মাথায় একটা চিন্তা উকি দেয়। এই সুন্দর ছেলেটার সাথে যদি টেপির বিবাহ দেয়া যায় তাহলে বেশ মানাতো। কিন্তু আবার নিজের মনেই সংশয়, ভগবান কি টেপির ভাগে এত ভালো কিছু লিখেছেন? হাজারি মনে মনে ভাবতে থাকে। একদিন তার নিজের হোটেল হলে নরেনের সাথে টেপির বিয়ে দিয়ে নরেনকে হোটেলের ম্যানেজার বানাবে। টেপির ক্ষুদ্র কোমল হাতখানি নরেনের বলিষ্ঠ হাতে তুলে দিয়ে হাজারি মেয়ে জামাইকে আশীর্বাদ করতেছে। টেপির মার চোখ দিয়ে আনন্দে জল পড়তেছে। কি সুন্দর সোনার চাঁদ জামাই! এসবই হাজারির কল্পনা। কুসুমও হাজারির মেয়ের মতো। সুযোগ পেলেই হোটেল থেকে নিজের ভাগের ভালো খাবারটা কুসুমকে দিয়ে আসে। একবার মাছের বড় একটা মুড়ো লুকিয়ে কুসুমকে দিয়ে এসেছিল। পদ্মজি সেটা টের পেয়ে তাকে যথেষ্ট অপমান করেছিল। জরিমানা পর্যন্ত করেছিল। সব অপমান হাজারি মুখ বুজে সহ্য করে, তবু যেন কুসুমের গায়ে কোনো আঁচ না লাগে। পদ্মজি নিজে কিন্তু প্রায়ই হোটেল থেকে এটা ওটা চুরি করত, যদিও বেচু চক্রবর্তী কখনো তাকে কিছুই বলতো না। একদিন সন্ধ্যায় রান্না শেষ হওয়ার পরে হাজারি চূর্ণির ঘাটে বেড়াতে যায়। সেদিন নদীর ধার থেকে ফিরতে অনেক রাত হয়ে গেলে অত রাতে মতি চাকরকে আর ডাকা হয়নি। সে গিয়ে স্টেশনের আসনে ঘুমিয়ে থাকে। পরের দিন সকালে হোটেলে ফিরে আসলে দেখতে পায় রাতে হোটেলে চুরি হয়েছে। বাসনকোসন সব নিয়ে গেছে। যথারীতি চুরির দায় পদ্মজি হাজারির উপরই চাপায়। পদ্মজির মতে হাজারি কুসুমের সাহায্যে হোটেলে চুরি করেছে। পুলিশ আসলো, হাজারি আর মতিকে থানায় ধরে নিয়ে গেল। 5-6 দিন হাজতে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করে যখন তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া গেল না, তখন তাদের ছেড়ে দেয়া হলো। হোটেলে হাজারির 2 মাসের মাইনে বাকি। সেটা চাওয়ার পরে বেচু চক্রবর্তী তা দিতে অস্বীকার জানায়। হাজারির হাতেও কোনো টাকা পয়সা নাই, যা দিয়ে সে চলবে। বাধ্য হয়ে সব লজ্জা শরমের মাথা খেয়ে পদ্মজির হাতে পায়ে ধরে 2 টাকা জোগাড় করে। হাজারি ভালো করেই জানে যে পদ্মজি নিজে চুরি করে হাজারিকে ফাঁসিয়েছে, এই হোটেল থেকে তাকে তাড়ানোর জন্য। অবশেষে 2 টাকা সাথে নিয়ে চুরির দায় মাথায় নিয়ে হাজারি স্টেশনের প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ায়। সে জানে না যে কোথায় যাবে। একটা জায়গায় সে কয়েকজন বণিক দেখতে পায়। তারা মেলায় যাবে দোকান করতে। হাজারিও তাদের সঙ্গ লইল। চুক্তিটা এরকম যে মেলার কদিন যদি হাজারি তাদের রান্না করে খাওয়ায় তবে 2 টাকা পাবে। হাজারি রাজি হয়ে যায়। মেলায় গিয়ে হাজারি রান্নার পাশাপাশি সিঙ্গারা বানিয়ে বিক্রি করতে শুরু করে। এটা তার নিজের ব্যবসা। মূলধন তার সেই 2 টাকা। 4 দিনের মেলা শেষে মোট 13.5 টাকা লাভ হয়। বাড়িতে 10 টাকা পাঠিয়ে দিয়ে
মাসখানেকের জন্য হাজারি নিশ্চিন্ত হয়। এরপরে হাজারি অনেক এলাকা ঘুরে এক বনেদি বণিকের বাড়িতে রান্নার কাজ পায়। বেতন মাসিক 10 টাকা। অল্প কদিন রান্না করে সবার মন জয় করে নেয়। 1 মাসের বেতন নিয়ে ছুটিতে বাড়ি যায়। সেখানে তার সাথে আবার হরিচরণবাবুর মেয়ে অতসীর সাথে দেখা হয়। হাজারির রান্নার সুনাম সেও শুনেছে। অতসী হাজারিকে ধরে যেভাবেই হোক তাকে যেন রান্না শেখায়। টেপির কাছে অতসী শুনেছে হাজারির হোটেল খোলার ইচ্ছের কথা। এও শুনেছে যে টাকার অভাবে হোটেল খোলা আটকে আছে। এরপর অতসী হাজারিকে আড়ালে ডেকে বলে যে তার কাছে নিজের জমানো 200 টাকা আছে, এই টাকাটা সে হাজারিকে দিতে চায় হোটেল খোলার জন্য। হাজারি অবাক হয়ে যায়, এই মেয়ে কেন তাকে সাহায্য করতে চায়। হাজারি প্রথমে টাকা নিতে অস্বীকার করলেও পরে অতসীর জোরাজোরিতে রাজি না হয়ে পারে না। অতসীর বিয়ে ঠিক হয়েছে। তার ইচ্ছে বিয়ের আগেই হাজারিকে টাকাটা দিয়ে যাবে। হাজারি অতসীকে বিয়ের জন্য আশীর্বাদ করে। ওদিকে কুসুম অসুস্থ, বাঁচামরা অবস্থা, বড় অভাবে দিন কাটছে তার। হাজারি ভাবে কুসুমকে দেখতে রানাঘাটে যেতেই হবে। কুসুমের অসুখ শুনে সে চুপ করে বসে থাকতে পারে না। রানাঘাটে যাওয়ার আগে অতসী হাজারিকে হোটেল খোলার জন্য 200 টাকা দেয়। হাজারি টাকা নিয়ে রানাঘাটে চলে যায়। উদ্দেশ্য দুটো, কুসুমকে দেখতে যাবে আর হোটেলের জন্য জায়গা দেখতে যাবে। এ মাসেই হোটেল খুলবে সে। অতসীর জন্য বড় মায়া হয় হাজারির। এত বড় ঘরের এত সুন্দরী মেয়ে, অথচ কি তার বিনয়, মানুষের উপর কি দয়া তার। হাজারি ভাবে তার এখন 3টা মেয়ে, টেপি, কুসুম আর অতসী। মনে মনে তাদের সকলকে আশীর্বাদ করে। রানাঘাটে গিয়ে তার ইচ্ছে হলো তার 6 বছরের কর্মস্থল বেচু চক্রবর্তীর হোটেলে একটু ঢু মারে। ইচ্ছে অনুযায়ী সে হোটেলে ঢুকে বেচু চক্রবর্তীকে দেখতে পায়। হাজারি সেই পুরনো দিনের মতো বিনয়ের সাথে বেচু চক্রবর্তীকে প্রণাম করে। বেচু চক্রবর্তীও হাজারির খোঁজ খবর জিজ্ঞেস করে, তবে আজ তার কথার সুর বেশ নরম। এদিকে হাজারি না থাকায় হোটেলের খদ্দের কমে অর্ধেক হয়ে গেছে। হোটেল বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। এখন আর হোটেলের সুনামও সে আগের মতো নাই। নতুন বামুনের রান্নাও ভালো না। তাই বাধ্য হয়ে বেচু চক্রবর্তী হাজারিকে আবার হোটেলে কাজ শুরু করার জন্য প্রস্তাব দেয়। এই হোটেল হাজারির আবেগের জায়গা। বাইরে বেশি মাইনে পেলেও কেন যেন তার মনে সুখ ছিল না। এটাই যেন তার আসল জায়গা। সে মন ভরে রান্না করবে, শত শত মানুষ এসে রান্না খেয়ে তার সুনাম করবে। এটাই তার আসল পরিচয়। তাই বেচু চক্রবর্তীর প্রস্তাব সে ফেলতে পারে না। খুশি মনে রাজি হয়ে যায়। হাজারি যেন দেহ মনে নতুন বল ও উৎসাহ পায়। কিন্তু পদ্মজি কেন যেন তাতে খুশি হতে পারে না। এরপরে হাজারি কুসুমের বাড়িতে যায়। কুসুম বেশি খুশি হয় তাকে দেখে। গত কয়েকদিনের সব ঘটনা কুসুমকে খুলে বলে। কুসুম তখন আবদার করে যে হোটেল খুলতে তার কাছ থেকেও টাকা নিতে হবে। হোটেল খোলার সেও অংশীদার হতে চায়। বাধ্য হয়ে হাজারি রাজি হয়। মেয়ের আবদার সে ফেলে কি করে। পরের মাসে গোপাল ঘোষের তামাকের দোকানের পাশের ঘরখানা মাসিক 9 টাকায় ভাড়া করে হাজারি তার এতদিনের শখের হোটেল খুলে ফেলল। বেচু চক্রবর্তীর হোটেলের ঠাকুর বংশীকেও সাথে করে নিয়ে এসেছে। আর হোটেলের সামনে লেখা আদর্শ হিন্দু হোটেল। হাজারি ঠাকুর নিজ হাতে রান্না করিয়া থাকেন। ভাত, ডাল, মাছ, মাংস সব রকম প্রস্তুত থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন ও সস্তা। আসুন, দেখুন, পরীক্ষা করুন। বেচু চক্রবর্তীর হোটেলের অনুকরণী সামনে গদিঘর। সেখানে হিসাব রাখছে বংশী ঠাকুরের সেই ভাগ্নে নরেন। হাজারি এখন হোটেলের মালিক। খদ্দেরও আসে বেশ। হাজারির বয়স যেন 15 বছর কমে গিয়েছে। হাজারির নামেই খদ্দের আসতে শুরু করলো। তৃপ্তি নিয়ে কম দামে খাবার খেতে পায় তারা। কুসুমের কাছে যথেষ্ট কৃতজ্ঞ হাজারি। বলে, তুমি আর আমার অতসীমা, তোমরা 8 জন্মে আমার যে কি ছিলে জানি না। কুসুমকে হোটেলে সবার কাছে একজন অংশীদার বলে পরিচয় করিয়ে দিয়েছে। কুসুম খুবই খুশি হয়। এমন একটা হোটেলে সেও একজন অংশীদার মহাজন, এও ছিল তার ভাগ্যে। এভাবে 1 বছর কেটে যায়। হাজারি এরশোলা গ্রাম থেকে তার পরিবারকে রানাঘাটে নিয়ে আসে। হোটেলের কাছেই একটা বাসা ভাড়া করে। টেপির মা কোনোদিন শহর দেখেনি, তাই এখানে এসে সেও বেশ উচ্ছ্বাসিত। হাজারির হোটেলের কাজ অনেক বেড়েছে। এ তো খদ্দের সামাল দেওয়া বেশ কষ্টসাধ্য। খদ্দেরের চাপ অনেক বেশি। টেপির মা অবাক হয়। আজ তাদের নিজেদের চাকর আছে,
তারা হাজারিকে বাবু বলে সম্বোধন করে, এসব যেন বিশ্বাস করাও শক্ত। আজ তার রান্নাবান্নাও করতে হয় না বেশি, মাছটা পর্যন্ত চাকর কেটে দেয়। এ সৌভাগ্য তার কপালে ছিল। বংশীর ভাগ্নে নরেনের সাথে টেপির বিয়ে দেওয়ার শখ হাজারির অনেক দিনের। টেপির মাকেও বলল কথাটা। এত সুন্দর ছেলে দেখে টেপির মাও রাজি হয়ে যায়। এরপরে হাজারি বংশী ঠাকুরকে বলে নরেনের সাথে টেপির বিয়ে ঠিক করে ফেলে। নরেনের রাজি না হওয়ার কোনো কারণই ছিল না। স্টেশনে একদিন বেচু চক্রবর্তীর হোটেলের চাকরের সাথে হাজারির চাকরের সাথে খদ্দের ডাকা নিয়ে মারামারি হয়েছে। সব খদ্দের এখন হাজারির হোটেলে যায়। বেচু চক্রবর্তীর অভিযোগ, হাজারির চাকর তাদের জোর করে নিয়ে যায়। এরপরে বেচুর হোটেলে গিয়ে হাজারি বিনয়ের সাথে কথা বলে। তবু বেচু চক্রবর্তী জানে আজ হাজারি তার সমপর্যায়ের মানুষ। হাজারি বিবাদ মেটানোর জন্য ট্রেন ভাগাভাগি করে আসে। মুর্শিদাবাদের ট্রেনের যাত্রী বেচু চক্রবর্তীর আর বনগাঁ ট্রেন হাজারির। পদ্মঝির চোখের সামনে হাজারির এমন উত্থান তার যেন আর সহ্য হয় না। বেচু চক্রবর্তীকে বুদ্ধি দেয়, যেভাবে হোক বংশীকে ভাগিয়ে আনুন, হাজারির হোটেল এমনিই শেষ হয়ে যাবে। একবার তো একজনকে খদ্দের সাজিয়ে হাজারির হোটেলে পাঠিয়েছে। সে খাওয়ার মধ্যেই চিৎকার করে ওঠে যে ভাত নাকি বাসি। কিন্তু সেখানে উপস্থিত অন্য খদ্দেরদের প্রতিবাদে তার পরিকল্পনা সফল হয় না। হাজারি সৎ ব্যবসায়ী, তার নামে কালি দেয়া এত সোজা না। হাজারির খদ্দের যেমন দিন দিন বাড়ছে, অপরদিকে বেচু চক্রবর্তী আর যদুবারুজ্যের হোটেল খদ্দের আশঙ্কাজনকভাবে কমে গেছে। পদ্মজিও টেনশনে পড়ে যায়। যেভাবেই হোক হাজারির হোটেল ভাঙতেই হবে, না হলে তারা টিকবে না। বেচু চক্রবর্তীর দেনা দিন দিন বাড়ছে। 2 মাসের বাড়ি ভাড়া বাকি, রাঁধুনি ঠাকুরদের বেতন বাকি। খদ্দের নাই বললেই চলে। পদ্মজি তার জমানো টাকা দিয়ে বেচু চক্রবর্তীকে দিয়ে এই হোটেলটা খুলিয়েছে। এতদিন অন্তত খাবার জুটত, এই হোটেল দিয়েই তার সংসার চলত। কিন্তু এখন তো মূলধনই যায় যায় অবস্থা। যাত্রীদের অনুরোধে রানাঘাট স্টেশনে সরকারের পক্ষ থেকে একটি হোটেল খোলা হবে। ঘর, চেয়ার, টেবিল সব সরকার ব্যবস্থা করবে, শুধু খাবারের ব্যবস্থা করবে মালিক। স্টেশন মাস্টার চায় হাজারি এই হোটেলটা নিক। এই খবর যথারীতি বেচু চক্রবর্তী আর যদুবারুজ্যের কানেও যায়। তারাও আবেদন করে। পদ্মজি বলে যেভাবেই হোক হোটেলটা তাদের পেতেই হবে। শত শত মানুষ খাবে প্রতিবেলায়, এত লাভের সুযোগ হাতছাড়া করা যাবে না। তারা যার পর্নাই তদবির করতে থাকে, কিন্তু তাদেরকে হতাশ করে এই হোটেলটা হাজারিই পায়। হাজারির কপাল খুলে যায়। আর এদিকে বেচু চক্রবর্তী আর পদ্মঝির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। শেষে তারা চেষ্টা করে যে তারা না পাক, অন্তত হাজারিও যেন না পায়, কিন্তু লাভ হয় না। হাজারি এখন 2টি হোটেলের মালিক। এদিকে বেচু চক্রবর্তীর হোটেলটা উঠে যাওয়ার অবস্থা। অনেক টাকা দেনা হয়ে গেছে, খদ্দেরও নাই। সেদিন বিকেলে চূর্ণীর ঘাটে যাওয়ার সময় হাজারির সাথে পদ্মজির দেখা। সেদিন পদ্মজির সাথে কথা বলে এত অসহায় তাকে আর কখনো মনে হয়নি। আজ প্রথম পদ্মজি হাজারির সুনাম করল। এও স্বীকার করল যে হাজারি চলে যাওয়ায় আজ তাদের এই অবস্থা। নিজের সব সম্বল হোটেলে খাটিয়েছে পদ্মজি। আজ এই হোটেলের সাথে সাথে সেও দেউলিয়া। হাজারির বেশ সহানুভূতি হলো। হাজারি এখন 2টি হোটেলের মালিক, কর্মচারীও অনেক। স্টেশনের হোটেলটায় খদ্দেরের চাপ অনেক। হাজারি মাঝে মাঝে ভাবে এত সুখ তার অদৃষ্টে ছিল। পদ্মদিদির কত অপমান আজ সার্থক হয়েছে। আজ কারো প্রতি তার কোনো বিদ্বেষ নেই। এর মাঝে একদিন বেচু চক্রবর্তীর হোটেলে পুলিশ আসে। দেনার দায়ে হোটেল সিল করা হবে আর বেচু চক্রবর্তীকে জেলে যেতে হবে। কুসুমকে হাজারি প্রতি মাসে 30-32 টাকা করে দেয়। রানাঘাটে আজ সেও মাথা তুলে দাঁড়িয়েছে। কয়েকদিন পরে হোটেলে কলকাতা থেকে কয়েকজন লোক এসে হাজারির হাতের রান্না খেয়ে যায়। তার কয়েকদিন পরে তারা আবার হাজারির সাথে দেখা করতে আসে। বোম্বের বিখ্যাত হিন্দু রেস্টুরেন্টের সব খাবার তদারক করার জন্য হাজারিকে তারা রাখতে চায়। মাইনে মাসে 150 টাকা। যাবতীয় সকল খরচ তারা বহন করবে, সাথে একজন চাকরও দেবে। বম্বেতে ফ্রি কোয়ার্টার দেবে। সামনে ব্যবসার অংশীদার হওয়ারও সুযোগ আছে। এ তো সব সুযোগ সুবিধা, তার উপর আধুনিক হোটেল ব্যবস্থা সম্পর্কে অভিজ্ঞতা লাভের সুযোগ। হাতছাড়া করা ঠিক হবে না। হাজারি রাজি হয়ে যায়। তাকে বোম্বাই যেতে হবে, পরিবারের সবাইকে এখানে রেখে। তবু কেন যেন তার কাছে সব কিছু স্বপ্নের মতো মনে হয়। টাকার জন্য নয়,
টাকা এর থেকে বেশি সে এখানেই আয় করে, যে সম্মানটা সে পেল। যদু বানর্জি নিজে হাজারির সাথে দেখা করতে আসে, এসেই হাজারির পায়ের ধুলো নেয়, বলে, সাধারণ লোক নও তুমি হাজারি। হাজারি ভাবে এমন দিনও দেখার ছিল। তবু হাজারি বিনয় প্রকাশ করে, সব কিছু কেন যেন স্বপ্নের মতো মনে হয়। কুসুম শুনে কোনোভাবেই রাজি হয় না। জ্যাঠামশাইকে অত দূরে সে কোনোভাবেই যেতে দেবে না। টেপির মাও কান্নাকাটি করতে লাগলো। নরেনের সাথে টেপির বিবাহের দিন ঠিক হয়েছে। রেলওয়ে হোটেলটি টেপির নামে লিখে দিয়েছে। নরেন হবে ম্যানেজার। অন্য হোটেলটি আয় কুসুম আর টেপির মা পাবে। বিয়েতে সেই অতসীকেও নেমন্তন্ন করা হলো, কিন্তু অতসী আসার পর তাকে দেখে হাজারির মন খারাপ হয়ে যায়। অতসীর স্বামী মারা গেছে, তাকে বিধবার সাজে দেখে হাজারির বুকটা ফেটে গেল। হঠাৎ ডুকরে কেঁদে উঠল হাজারি। এরপরে অতসীকে দেখে টেপিও অনেক কান্নাকাটি করল। হাজারির এত উন্নতি দেখে অতসী খুশি হয়। তার দেয়া টাকাই আজ হাজারি এত কিছু করেছে। হাজারির কৃতজ্ঞতার শেষ নেই। অতসীও হাজারির সাথে বোম্বে যেতে চায়। হাজারি কথা দেয়, পরের বার যখন যাবে তখন সাথে করে নিয়ে যাবে। ভালো লগ্নে পরের দিন টেপির বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পরের দিন বেচু চক্রবর্তীর হোটেলের সামনে থেকে যাওয়ার সময় হাজারি দেখল পেয়াদারা হোটেলটা বন্ধ করে দিয়েছে। পদ্মজি হাজারিকে দেখে হাউমাউ করে কেঁদে উঠল। হাজারি বেচু চক্রবর্তীকে সাথে করে নিয়ে আসে। আজ বেচু চক্রবর্তীর কোথাও যাওয়ার জায়গা নাই। হাজারি তাকে প্রস্তাব করল তার বাজারের হোটেলটার ম্যানেজার হিসেবে বেচু চক্রবর্তীকে যোগ দিতে। খাওয়া দাওয়া সব ফ্রি, সাথে মাসিক 25 টাকা মাইনে দেবে। পদ্মজিও চাইলে কাজ করতে পারে হোটেলে, মাইনেও পাবে। এমন অসহায় অবস্থায় বেচু চক্রবর্তীর জন্য এটা অনেক বড় প্রস্তাব। রাজি না হয় কোনো উপায় নাই। পদ্মজিও যেন হাঁপ ছেড়ে বাঁচল। আজ হাজারি তার মনিব। হাজারির পরিবারকে খুশি করে চললেই তার চাকরি বজায় থাকবে। তারা উভয়ে হাজারির হোটেলের জয়েন করে। সব কিছু আগের মতো, কিন্তু হাজারি আজ তাদের সকলের মনিব। এও ছিল হাজারির কপালে, ভগবান এমন দিনও তাকে দেখাবে। হাজারির বোম্বাই যাওয়ার দিন সকলের মন খারাপ। স্টেশনে তাকে বিদায় দিতে সবাই এসেছে। বেচু চক্রবর্তীও ব্যস্ত হয়ে উঠেছে। হাজারিকে যথেষ্ট মেনে চলে সে। হঠাৎ পদ্মজি ছুটে এসে হাজারির পায়ের ধুলো নিয়ে প্রণাম করল। এই সৌভাগ্য যেন হাজারির সকল সৌভাগ্যকে ছাড়িয়ে ঝাঁপিয়ে গেল। হাজারি মনে মনে বলে, সেই পদ্ম দিদি। ঠাকুর রাধাবল্লভ, জাগ্রত দেবতা তুমি। কোটি কোটি প্রণাম তোমার চরণে, তুমি আছো। আমাদের গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর পরবর্তী গল্পের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।